নমস্কার বন্ধুরা, সহৃদয় সামাজিক সকলকে বিনম্র প্রণাম জানাই। আমি অভিজিৎ সরকার, মূলত নাট্যশিল্প ব্রতী। নাটক নিয়েই আমাদের কাজ, আমাদের জীবিকা, আমাদের অন্বেষণ, আমাদের আত্মচর্যা, যাই বলুন না কেন, সবই নাট্যশিল্প কেন্দ্রিক। সেই অর্থে আমরা নাট্যশিল্পজীবী। এখন বর্তমান দেশ কাল এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সমস্ত জনপ্রাণ যেমন সংশয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন, সবাই যেমন সংকটাকীর্ণ, আমরাও তেমনই, এবং খানিকটা পরিমাণগতভাবে বেশি বোধ হয়। তার কারণ আমাদের মূলত কাজকর্ম ছিল এন্টারটেনমেন্ট বা আনন্দ বা প্রমোদ কেন্দ্রিক। ফলে যত জীবনযাপনের সমস্ত উপকরণগুলো ক্ষেত্র সংকুচিত হয়েছে, ততই প্রমোদমূলক বিনোদনমূলক কাজের পরিসর ক্রমশই সংকীর্ণ হয়ে চলেছে। এমতাবস্থায় যখন লকডাউন চলছে, সেই সময় আমাদের হাতে যে অবসর এবং যে অখণ্ড সময়, কাজের নয়, শুধুমাত্র নিজেকে বোঝা, নিজের প্রস্তুতিগুলোকে গুছিয়ে নেওয়া, আত্মবিশ্লেষণ কেন্দ্রিক যে অঢেল সময়, সেইখানে দাঁড়িয়ে কিছু কিছু জিনিস ভাবতে হয়েছে। আমি আমার ক্ষেত্রে বলছি যে আমি এতদিন ধরে কি করেছি, আদতেই কি তার কোনো গুরুত্ব আছে জনমানুষে? আদতেই কি আমরা কোনো প্রয়োজনীয় উপযোগিতামূলক কাজ করছি? সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন জিনিস পড়তে পড়তে, জানতে জানতে এবং অ্যানালিটিক্যাল ওয়েতে বুঝতে বুঝতে একটা সিদ্ধান্তে উপনীত হই। সমস্ত সিদ্ধান্তই তো ওভাবে উপনীত হওয়া যায় না। একটা পরীক্ষামূলক পর্যবেক্ষণ, পরীক্ষা, তারপরে একটা সিদ্ধান্তে এসে পৌঁছানো যায়। সেরকমভাবেই ভাবতে ভাবতে একটা দিশা দেখতে পাই, একটা একটা বলে না, আলো জ্বলে ওঠে মনের মধ্যে, শম্ভুমিত্র বলতেন। তো সেরকমভাবে একটি আলো জ্বলে ওঠে, যে দিশাটা ধরে হাঁটতে পারলে অন্তত আমি আমার চর্যা, আমার বিশ্বাস, আমার নিজস্ব বোধ, সেই জায়গা থেকে একটা দিশায় হাঁটতে পারলে আমার মনে হয় একটা পথ অন্তত আমার মতো করে আমি নির্মাণ করতে পারবো। এখন এই সমস্ত টানাপোড়েনের মধ্যে যখন চলছি, তখনই এই কিছুদিনের মধ্যেই একটি খবরের কাগজে প্রকাশ, একটি নয় একাধিক মিডিয়ায় প্রকাশ, যে নাটক বা আর্ট বা শিল্প ইউজলেস জব, রাদার মোস্ট ইউজলেস জব। সত্যি কি প্রয়োজনীয়তা আমাদের নেই? সত্যি কি আমরা ইউজলেস? এই কথাটা বারবার ফন্ট করতে থাকি, বারবার নিজের মনের মধ্যে আওড়াই, এবং সেটা খুঁজতে থাকি যে সত্যি সত্যি যে মানব সমাজ শুরু থেকে আজ অবধি তার অস্তিত্ব, তার বেড়ে ওঠা, তার উদ্বর্তন, তার মধ্যে কি শিল্পের কোনো স্থান নেই? তাহলে আমরা একটা মায়ার মধ্যে জীবন কাটিয়েছি, আমাদের কি কোনো জীবনবোধ নেই? এই সব ভাবতে ভাবতেই সেই রবীন্দ্রনাথের কাছে শরণাপন্ন হতেই হয়। তো মনে পড়লো রক্তকরবীতে রবীন্দ্রনাথের সেই অদ্ভুত একটা পরিবেশ রচনার কথা। যক্ষপুরী নামক একটা পরিবেশ উনি রচনা করেছেন। মূলত পশ্চিমা জড়বাদী সভ্যতা এবং
সেই সভ্যতার অগ্রগতি এবং তার বিশ্বকে গ্রাস করে নেবার যে প্রচেষ্টা, এবং সেটা মানুষের জ্ঞান থেকেই উৎসারিত, মানুষের প্রজ্ঞা থেকেই উৎসারিত সেই সিস্টেম, সেইটাকে উনি যক্ষপুরীর মডেলে বাঁধলেন। এবং সেখানে লক্ষণীয় যে প্রতিটা মানুষের সঙ্গে প্রতিটা মানুষের সম্পর্ক আদতে প্রয়োজনীয়তামূলক বা উপযোগিতামূলক। সেইখানে একটা ক্যাশ নেক্সাস, একটা আদান প্রদানের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ককে সেখানে গুরুত্ব দেওয়া হয় না। তাই বলা হয় আমাদের ঘর নিয়ে ওদের মুনাফা নেই গো। সেই জন্যই নন্দিনী নামক মানুষটি বা এন্টিটিটি বা স্পিরিটটি যখন যক্ষপুরীতে আসেন, তখন যক্ষপুরীর সমস্ত খোদাইকর শ্রমিক বা সেই সমস্ত মানুষ যারা এই দৈনন্দিন ক্যাশ নেক্সাসের জীবনটাকে, উপযোগিতামূলক জীবনটাকে মেনে নিয়েছেন, তারা প্রশ্ন করেন যে তোমার এখানে কি দরকার? রাজা তোমাকে কোন দরকারে, কোন প্রয়োজনে, কোন উপযোগিতা এখানে এনেছে? তখন নন্দিনী বলে যে অকাজের প্রয়োজন। কারণ আনন্দকে কাজে বাঁধা যায় না, প্রয়োজনীয়তা বা উপযোগিতামূলক কাজে বাঁধা যায় না, তাকে ওই নেক্সাসে, কোনো রকম জড় নেক্সাসে তাকে বাঁধা যায় না। সেই জন্য রক্তকরবীর রাজা বলেন যে আর সব বাঁধা পড়ে, কিন্তু কেবল আনন্দ বাঁধা পড়ে না। এইটি জড়বাদী সভ্যতার ক্ষেত্রে সব থেকে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়। এবং আমরা সেই অসাধারণ আলোচনা, বাকবিতণ্ডা বা বিতর্ক বা ডিসকোর্স দেখেছি আগন্তুক সিনেমায়, যেখানে ধৃতিমান একই রকমভাবে জড়বাদী সভ্যতার বিজ্ঞানের বড়াই করেন এবং উল্টো দিকে আগন্তুক উৎপল দত্ত সেই সভ্যতার বোঝাপড়াগুলোকে প্রশ্ন করতে থাকেন, যে নাসা উল্টো দিকে নেশা, কিভাবে হাজার হাজার কিশোর কিশোরী তাদের শরীরে ইনজেক্ট করে ড্রাগ তারা রোগগ্রস্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, সুইসাইডিয়াল হচ্ছেন। ফলে একটা কঠিন বাস্তবের মুখোমুখি আমরা, এবং এটা একটা এক্ষুনি সমাধান হয়ে যাবার মতো কোনো কথা নয়, এটা একটা প্রসেস, এটা নিয়ে কাজ চলতে থাকবে। কিন্তু এই কথাগুলো ওই সংবাদ মাধ্যম যখন ঘোষণা করে যে আর্টের কোনো ইউজফুলনেস নেই, অর্থাৎ এর কোনো প্রয়োজনীয়তা নেই, তখন আমরা এই প্রশ্নগুলো সম্মুখীন হই যে তাহলে আমরা কোন দিক থেকে আর্টকে ভাবব। দেখুন, যদি আমি আমার সভ্যতার কথা বলি, যে আমরা একটি দেশে আছি, সেই দেশটির সংস্কৃতি, সেই দেশটির জীবনযাপন বা জনজীবন যাপন, সেটি বহু প্রাচীন, এবং প্রাচীনকাল থেকেই আমরা এই প্রশ্নগুলো কিন্তু করে এসেছি। এটা যে আজকে উঠছে তা নয়, জীবনকে। এখন সেই জীবন দর্শনের প্রশ্নের ক্ষেত্রে প্রাচীনকালে এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পেয়েছে, যে মানবের জীবন কিভাবে আমরা সঙ্গবদ্ধ বা সুসংহত বা শৃঙ্খলাবদ্ধ করতে পারি, মানে এলোপাথারি আরবিট্রারি জীবন যেন না হয়, তার অনুসন্ধান আছে। এবং তার কিছু আইন কানুন বিধি নর্মস তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলো সবটাই যে গ্রহণযোগ্য তা নয়। কিন্তু এই অনুসন্ধানগুলো থেকে আমরা কিছু কিছু সত্য জানতে পারি। এবং সেই তলস্তয় বলেছিলেন না যে ধর্মের তিনটি স্তর আছে, একটি হচ্ছে এসেনশিয়ালস, অর্থাৎ যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা এই এসেনশিয়ালস মানুষের জীবনে, মানে সমস্ত ধর্মের ক্ষেত্রেই এই এসেনশিয়ালসগুলো মানুষের জীবনে কিন্তু প্রযোজ্য, মানে সেগুলোকে বাতিল করে দেওয়া যায়। মানে হিংসা করিও না বা সদা সত্য কথা বলিও, এই ধরনের কিছু এসেনশিয়ালস কথাবার্তা ইউনিভার্সাল আছে। দ্বিতীয় হচ্ছে তার ফিলোসফি, সেইখানেও আমরা অনেক কিছু অনুসন্ধান করে দেখতে পারি আমাদের যাপনের সঙ্গে কি মেলে, কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। কিন্তু সমস্যা দাঁড়ায় রিচুয়ালসে এসে, 3 নম্বর পয়েন্ট। রিচুয়ালসে আমরা একে অপরকে এটা নয় ওটা নয় এই তর্ক বিতর্কের মধ্যে পড়ি। যাই হোক, সেইটে
আমার কথা নয়, কথা হচ্ছে যে আমাদের সেগুলো দেখতে হচ্ছে এই সময় দাঁড়িয়ে। পুরো মানবিক সভ্যতার চর্যার মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর্টিস্ট হিসেবে। তো এইটে খোঁজ করতে গিয়ে উপনিষদে পেলাম আনন্দ ব্রহ্মেতি ব্যাজনা, অর্থাৎ কিনা আনন্দই ব্রহ্ম। এই সত্য ভৃগু জানছেন কঠোর তপস্যার দ্বারা যে কাকে আমি ব্রহ্ম বলবো। ব্রহ্ম বলতে কি, এখন ব্রহ্ম কি বা ব্রহ্ম সত্য কি মিথ্যা বা জগৎ সত্য কি মিথ্যা, এই তর্কে আমরা যাচ্ছি না। আমরা বলছি যে এতটাই গুরুত্বপূর্ণ ছিল আনন্দ যে উপনিষদে তাকে ব্রহ্ম বলা হচ্ছে। তার মানে আনন্দকে আমরা খাটো করে দেখতে পারি না। তার মানে সেই আনন্দ কি, এটাও একটা প্রশ্ন। সে আনন্দ কি প্রমোদ? সে আনন্দ কি আমোদ? মনে হয় না। কারণ আমাদের শাস্ত্রীয় উপনিষদে বলছে সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। এখন সেসব বিষয়ে পরে আসা যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে গুরুত্ব আছে না নেই। তাহলে উপনিষদ বললেন যে আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ, অর্থাৎ আনন্দই ব্রহ্ম। তারপরেই ওই তৈত্তিরীয় উপনিষদেই রয়েছে যদ্বৈ তৎসুকৃতম, অর্থাৎ যিনি স্বয়ং কর্তা, রসো বৈ সঃ, অর্থাৎ তিনি রসস্বরূপ। রসস্বরূপ কথাটা নোট করুন। রসং হে বায়ং লব্ধানন্দী ভবতি, অর্থাৎ এই জীবনেই আপনি রসকে লাভ করে আনন্দিত হবেন। তাহলে আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ, আনন্দই ব্রহ্ম। আবার এই জীবনে আপনি রসকে লাভ করেই আনন্দিত হবেন। তার মানে রস আপনি কোথায় পাবেন? শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত, নাট্যশাস্ত্র। তাই নাট্যশাস্ত্রকে কিন্তু পঞ্চম বেদ বলা হচ্ছে। তার মানে এর গুরুত্ব খাটো নয়। মানে বেদ বলা মানে সেইটা কিন্তু একেবারে ফেলনা নয়। আমি বেদ সত্য না মিথ্যা সেই কথায় যাচ্ছি না, আবারও বলছি, বা তার কোনো ব্যাখ্যা ট্যাখ্যায় যাচ্ছে, কারণ আমি সেই বিদগ্ধ মানুষ নই। আমি একদম নাটকের মানুষ, নাট্যশিল্পের মানুষ। তাই নাটকের দৃষ্টিভঙ্গি থেকে আমি সমস্তটা দেখতে চাইছি। আমি দেখতে চাইছি এর গুরুত্বটা কতটা। তাহলে আজ থেকে 2500-3000 বছর আগে যখন বলা হচ্ছে যে আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ, আবার রস লাভ করেই আপনি সেই আনন্দকে, সেই ব্রহ্মকে লাভ করতে পারবেন। আর সেই ব্রহ্ম কোথায়, কিসের দ্বারা লাভ করবেন? নাট্যের দ্বারা। আমি এই গুরুত্বটায় আসতে চাইছি। সেই জন্যই বোধ হয় নাট্যশাস্ত্রে বলা হয়েছে না তৎ জ্ঞানম না তৎশিল্পং না সা বিদ্যা না সা কলা না সৌযোগ না তৎকর্ম নাট্যে হস্মিন যত্র দৃশ্যতে। এমন কোনো জ্ঞান, শিল্প, বিদ্যা, কলা, যোগ, কর্ম নেই যা আপনি নাট্যে দেখতে পান না। তার মানে সমস্তটাকে জুড়ে একটা নাট্যের অস্তিত্ব নির্মিত হয়েছে। সেটা নাট্যশাস্ত্র যখন আমরা পড়ব তখন আমরা ছত্রে ছত্রে সেটা উপলব্ধি করতে করতে যাব। তার মধ্যে সেই ফিলোসফি, তার মধ্যে সেই এসেনশিয়ালস কি কি আছে, এইটাকে চট করে ফেলে দেব। এবার দেখুন, আবার আমরা ফিরে যাই সেই প্রথম কথায়, যেখানে সংবাদ মাধ্যম বলছে যে আর্ট ইজ দি মোস্ট ইউজলেস জব ইন দিস ডেজ। আচ্ছা, তাই যদি হয় ইউজলেস জব, তার মানে জনতা, সংবাদ মাধ্যম তো বলছে না, জনতা বলছে। কোন জনতা? যারা দৈনন্দিন জীবন যাপন করেন, বিভিন্ন কাজ করে, কর্মজীবিকা বৃত্তি নির্বাহ করে তারা জীবনযাপন করেন, এবং তাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আর্ট ইজ ইউজলেস, ওটা দিয়ে জীবনে কিছু হয়। এবার আসুন, কিছুদিন আগেই আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই সমস্ত ভরে গেছিল একটাই শব্দ, ডিপ্রেশন।
চারিদিকে সবাই আলোচনা করছে ডিপ্রেশন। আমি সেই স্মৃতি উস্কে দিতে চাইছি না, বেদনাদায়ক, এবং শুধু সেই মৃত্যুটিই নয়, তার সঙ্গে আরও অনেক মৃত্যু, অনেক মানুষ, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ দরিদ্র, কৃষক, মজুর, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত জনতা, তারা সকলেই সমস্যার মধ্যে রয়েছেন, এবং সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু ডিপ্রেশন নয়, সেই সমস্যাগুলোকে আমরা অপ্রেশন বলি, অর্থাৎ শোষণ বলি, নিপীড়ন বলি। এখন নিপীড়নের একটা অংশ ডিপ্রেশন হতে পারে, মানে সবটাই তো রিপ্রেসড বা সাপ্রেসড, কিন্তু সেই তর্ক, সেই ব্যাখ্যা, সেটা অন্য প্রসঙ্গ। আমি শুধু বলতে চাইছি যে একদিকে ঘোষিত হচ্ছে জনমানসের দ্বারা যে আর্ট ইজ ইউজলেস, আবার অপরদিকে ঘোষিত হচ্ছে জনমানসের দ্বারাই যে ডিপ্রেশন ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ডিজিজ অফ আওয়ার সোসাইটি, তাই না? এইবার আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞাটার দিকে তাকাই, হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, and not merely the absence of disease or infirmity। অর্থাৎ স্বাস্থ্য হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক কি ওয়েলবিং, অর্থাৎ তার কল্যাণকর অবস্থা, কল্যাণমূলক অবস্থা। নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি, দুর্বলতা বা রোগের অনুপস্থিতি শুধুমাত্র স্বাস্থ্য নয়। তাহলে সেই কল্যাণকর মানসিক, শারীরিক এবং সামাজিক অবস্থা আমি প্রাপ্ত হব কি করে? তার তো একটা উপায় চাই। সে তো শুধু খেয়ে পড়ে শুয়ে ঘুমিয়ে হবে না। এই জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে, এবং সে দায়িত্ব আমাদের, যারা নাট্যের মানুষ তাদের। কারণ আমরা নাট্যকে অবহেলা করেছি, নাট্যকে শুধুমাত্র একটা আমোদমূলক, প্রমোদমূলক ক্রীড়া বানিয়েছি, একটা খেলা বানিয়েছি, সেই জন্য এর গুরুত্ব কমে গেছে। জাস্ট একটা আইপিএল না হলেই চলবে, জাস্ট একটা খেলা না হলেই চলবে, তা কিন্তু নয়। সভ্যতা আমাদের সেই কথা বলছে। আবার মজা হচ্ছে যে রবীন্দ্রনাথের কথা থেকে আমরা এই কথায় প্রবেশ করেছিলাম, সেই আনন্দকে নিয়ে বা নন্দিনীকে নিয়ে রবীন্দ্রনাথ যে যক্ষপুরীর মধ্যে টালমাটাল অবস্থা তৈরি করেছিলেন, সেই রবীন্দ্রনাথের দেওয়া সংজ্ঞা থেকেই কিন্তু এই সংজ্ঞাটা পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণকর অবস্থায় স্বাস্থ্য, নট মিয়ারলি শুধু রোগের অনুপস্থিতি বা দুর্বলতা নয়। এবার এই করোনা আবহে এবং স্বাস্থ্যের এই সার্বিক পরিকাঠামোর নিরিখে স্বাস্থ্য বিষয়টা এখন আমাদের দৈনন্দিন চর্চার মধ্যে এসেছে। আমরা স্বাস্থ্য নিয়ে ভাবছি, শুধুমাত্র দৈহিক স্বাস্থ্য নয়, সেটা মানসিক স্বাস্থ্য। আমরা এতদিন ভাবি, সেটা প্রকোষ্ঠবদ্ধ ছিল, সেক্টরিয়ান ছিল, কোথাও কোথাও হতো, কেউ কেউ ভেবেছে, কিন্তু সকলে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেন নিয়ে যাবত। সেই জন্যই আমরা সমীক্ষায় পাচ্ছি যে আর্ট ইজ ইউজলেস জব, অথচ ইউজফুল কি? সব থেকে ইউজফুল জব তার তালিকায় প্রথমেই নাম আছে চিকিৎসা। তাহলে কন্ট্রারি দেখুন, আয়রনি দেখুন। একদিকে আপনি চিকিৎসাকে ঘোষণা করছেন যে এইটি হচ্ছে ইউজফুল জবের মধ্যে সব থেকে ওপরে, সব থেকে ইম্পর্টেন্ট, আবার ঘোষণা করছেন যে আর্ট সব থেকে ইউজলেস জব। তাহলে আপনি এখনো পর্যন্ত, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি, আপনারা এবং আমরা এখনো ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল
ওয়েলবিং ব্যাপারটা বুঝি না। কি করে হয় সেটা বুঝি না, তার গুরুত্ব সমাজে কী ছিল, এখনও সমাজে সেই গুরুত্ব কতখানি বেড়েছে, সেই দিকে আমরা গুরুত্ব দিই না। এর দায় আমাদের, আমি সম্পূর্ণ স্বীকার করছি যে এর দায় সম্পূর্ণত আমাদের। কারণ আমরা নাচন কোদন করে শুধুমাত্র মানুষকে আনন্দিত করেছি, আমোদিত করেছি, পুলকিত করেছি, কিন্তু আমরা কোনোদিন নিজেদের গুরুত্বটাকে নিজেরাই বুঝিনি, সেই অনুসন্ধানেই যাই। এখন এই আয়রনি থেকেই আমরা মানসিক ক্ষেত্রটাকে, মানে নাট্যকে ব্রহ্ম বলা হচ্ছে বা প্রকারান্তরে নাট্য শিল্প দ্বারা ব্রহ্মকে ছোঁয়া যায়, এইটা যেমন প্রাচীন সভ্যতা বলেছে, সেইখানে তার কিছু মনস্তত্ত্ব মানুষের ধরা ছিল। আজকে আমরা একটা আধুনিক সমাজে এসে দাঁড়িয়েছি, সেখানে তার কিছু রদবদল হয়েছে, আমরা নতুন করে বুঝতে শিখেছি নানা রকম বিজ্ঞানের আলোয়, প্রজ্ঞার আলোয়। তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা নতুন করে কি দেখতে পাচ্ছি, সেই শারীরিক, মানসিক এবং সোশ্যাল ওয়েলবিংয়ের ক্ষেত্রে। এবং তখনই আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে ওঠেন ফ্রয়েড, দেরিদা, ফুকো, জ্যাক লাকা, এরা। তো তখন সেই মনস্তত্ত্ব ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস পড়লাম, আপনাদেরও শোনাই। ফ্রয়েডীয় তত্ত্বে বলা হচ্ছে যে সাইকো অ্যানালিসিস ইজ নট আ মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট নয়, আমি বলছি, মানে সে বলার ক্ষমতা বা ইখতিয়ার বা অধিকারও নেই, সেই প্রজ্ঞাও নেই, আমি একটা সংজ্ঞা বলছি। সাইকো অ্যানালিসিস, মনোসমীক্ষণ, is not a medical treatment anymore than unconscious is a medical disorder। তার মানে আনকনসিয়াস, যাকে ভুলবশত অনেক জায়গায় অনেক বড় মানুষকেও দেখেছি অবচেতন বলতে, অবদমিত চেতন। আসলে অবদমিত চেতন বলেই তারা মনের দুটো সত্তাকে দেখে, দুটো মন দেখে, তাই না? বহু লোক বলে আসলে আমাদের তো দুটো তিনটে মন, না, মন একটাই। আসলে দ্বৈততা শব্দটাকে বোঝে। দ্বৈত হচ্ছে ডুয়ালিটি, ডায়ালেকটিক্স, দুটো রয়েছে, কিন্তু দুটো পরিপূর্ণ সত্তা নয়, একই সত্তার দুটো পিঠ, এবং দে আর টাসলিং উইথ ইচ আদার, দে আর স্ট্রাগলিং উইথ ইচ আদার। একটা চেতন, সজ্ঞান, আর একটা হচ্ছে নির্জ্ঞান, যাকে আমি জানি না। কেন জানি না, কি জানি না, সেটা পরের বিষয়, কিন্তু মানে যেটাকে সাবকনসিয়াস বা আনকনসিয়াস বলা হচ্ছে, সেই আনকনসিয়াস কিন্তু নির্জ্ঞান। তাহলে সেই নির্জ্ঞান কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নট এনিমোর, মানে নির্জ্ঞানকে জানা, এটা কোনো ডিসঅর্ডার নয়। ফ্রয়েড বলছে আ ডিসফাংশন অর ম্যাল অ্যাডাপ্টেশন, এটা কোনো ডিসফাংশন নয়, ম্যাল অ্যাডাপ্টেশন নয়। একটা বাজে জিনিস গ্রহণ করা, মানে বাইরে থেকে একটা বাজে খাবার খেলাম, আমার পেট খারাপ হলো, এই রকম, বা একটা ভাইরাস বাইরে থেকে এলো, একটা ভাইরাল কোনো অসুখ করলো, এরকম ম্যাল অ্যাডাপ্টেশন নয়। এটা ইনবিল্ট, এটা আপনার মধ্যে রয়েছে, আপনার মন আছে মানে আপনার সজ্ঞান এবং নির্জ্ঞান দুটোই আছে, বাই ডিফল্ট এটা আপনাকে থাকতেই হবে। এটা ভাইরাসের মতো আপনি কিল করতে পারবেন না, মেরে ফেলতে পারবেন না, শুধু পারবেন একে জানতে। তো জানবেন কি করে? প্রশ্ন হচ্ছে সেইটি। তারপর বলছেন যে রাদার আনকনসিয়াস ইজ আ স্ট্রাকচারাল অর কনস্টিটিউটিভ ফ্যাক্ট, এটা একটা কাঠামোগত এবং একটা একটা বিধিবদ্ধ কনস্টিটিউটিভ ফ্যাক্ট।
এটা থাকে, এটাকে তাড়ানো যায়। এটা ওষুধ দিয়ে, পেন কিলার দিয়ে মারার মতো, এটাকে পেনিসিলিন দিয়ে জীবাণু মারার মতো এটা থাকে। কিন্তু আপনাকে এটার সঙ্গে যুঝতে হয়, আমাকে এটার সঙ্গে যুঝতে হয়। তো যুঝতে গেলে আমাকে আগে এটাকে জানতে হবে, তাই এটার নাম নির্জ্ঞান। এই নির্জ্ঞানকে আমায় জানতে হবে। তাহলে এটা হচ্ছে দ্য আনকনসিয়াস ইজ আ স্ট্রাকচারাল অর কনস্টিটিউটিভ ফ্যাক্ট অ্যাবাউট আওয়ার সেলফস। স্পিকিং সাবজেক্ট, আমরা স্পিকিং সাবজেক্ট বলে ফ্রয়েড বর্ণনা করছেন আমাদেরকে, পেশেন্ট না বলে, মানে ধৈর্যশীল। পেশেন্ট কথাটার মানে তো পেশেন্স থেকে এসছে, ধৈর্যশীল, ধৈর্যশীল। অ্যান অ্যানালিসিস ইজ দ্য ওয়ার্ক থ্রু হুইচ ওয়ান কামস টু টার্ম উইথ দিস ফ্যাক্ট। তাহলে অ্যানালিসিস হচ্ছে মানে সাইকো অ্যানালিসিস, মনোসমীক্ষণ। এখানে অ্যানালিসিসের পার্টটা হচ্ছে যে একজন তার সেই নির্জ্ঞানের বিষয়ে জানতে পারে, কামস টু টার্ম উইথ দিস ফ্যাক্ট, এবং আপনি তখনই সেটার সঙ্গে যুঝতে পারবেন যখন সেটা জানবেন। তাই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরেকটি পরিবর্তিত সংজ্ঞা গ্রহণ করেছেন, যাতে বলা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে নতুন নতুন বাধা এবং দুর্বলতার সঙ্গে খাপ খাইয়ে সুস্থভাবে জীবনযাপন করা। তাহলে এই যে দুর্বলতার সঙ্গে আপনি সুস্থভাবে খাপ খাইয়ে জীবনযাপন করবেন, এই দুর্বলতার সঙ্গে আপনি জীবনযাপন করবেন কী করে? কে পথ দেবে? এর কোনো ওষুধ নেই, কোনো ক্যাপসুল হয় না। তাহলে ধীরে ধীরে আমরা সেই প্রয়োজনীয়তার জায়গায় পৌঁছচ্ছি। আমি আমার ক্ষেত্রে আমার এই দেখা, আমার এই খোঁজা, আমার সন্ধান আমাকে সেই একটা সিদ্ধান্তে ধীরে ধীরে উপনীত করছে যে আমি পরবর্তীকালে নাটককে কিভাবে দেখব। প্রথম কথা, যখন আমি নাটক নিয়ে ভেবেছি, যখন এই বিশ্ব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন ইউজলেস জব বলা হচ্ছে, তখন আমার প্রথমেই মনে হয়েছে যে আমি কি করেছি এতদিন। তখন ভাবতে ভাবতে আমার মনে হলো যে আমরা নাটককে আদতে এখন একটা পারফরমেন্স হিসেবে দেখি। কীরকম? আমরা একটা টেক্সটকে রিহার্স করি, টেক্সটের বিভিন্ন ক্যারেক্টার, তার ঘটনাবলী, তাকে এক্সপ্লোর করি, তাকে নানা রকমভাবে সাজাই, নানা রকম সেট, লাইট, কস্টিউম, সমস্ত আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক যা যা হয় সবটা দিয়ে আমরা একটা মডেল খাড়া করি এবং সেই মডেলটা দর্শকের সামনে উপস্থাপন করি। আমাদের মূল ফোকাসটা হয়ে দাঁড়ায় যে আমরা দর্শকের সামনে সেই মডেলটাকে তুলে ধরবো। দর্শক সেটার সঙ্গে হয় প্রশংসায় জড়িত হবেন বা নিন্দায় জড়িত হবেন, এরকম একটা ইন্টারঅ্যাকশনে জড়িত হবেন এবং রসগ্রহণ করবেন। এইটি কিন্তু আজকের নয়, সেই প্রাচীন গ্রিস থেকে চলে আসছে। কিন্তু আমরা যখন আজকে বদলে যাওয়া পরিস্থিতিতে প্রশ্ন করব, বদলে যাওয়া পরিস্থিতিতে যখন আমরা আমাদের কাজগুলোকে বিচার করব, বিশেষ করে আর্টের মতো কাজগুলোকে, তখন আমাদের মৌলিক প্রশ্নে যেতে হবে, ফান্ডামেন্টাল কোয়েশ্চেনে যেতে হবে যে আর্ট ইজ আর্ট আ মিয়ারলি আ পারফরমেন্স। এখানে আমার উপলব্ধি হচ্ছে না। কেন না? কারণ আমি ভালো করে ভেবে দেখলাম যে আমি যে ওয়ার্কশপসগুলো করিয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামীণ এরিয়াতে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার এরকম স্টুডেন্টদের সঙ্গে যখন কাজ করেছি, আদতে কিন্তু পারফরমেন্সটা গুরুত্ব না। আসলে ওই ওয়ার্কশপের যে দিনগুলো আমরা কাটিয়েছি, সেই দিনগুলোতে আমরা একটা মনোসমীক্ষণের মধ্যে দিয়ে গেছি। আমরা সেখানে একে অপরের দুর্বলতা, একে অপরের সক্ষমতা, একে অপরের সঙ্গে মেলামেশার প্রকাশভঙ্গিমা, এইগুলোকে অ্যাডাপ্ট করতে পেরেছি বা এইগুলোকে চিনতে পেরেছি। এবং আমরা একটা গ্রুপের মধ্যে যখন রিহার্সাল করি সারা বছর ধরে, তখন আমরা আদতে সেটাই করি। আসলে একটা ব্যক্তির
যে মানবিকায়ন ঘটে, মানুষ তার একটা মানবিকায়ন ঘটে, সেই মানবিকায়ন ঘটার ক্ষেত্রে এই প্রসেসটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট রাদার ওই পারফরমেন্স। কারণ পারফরমেন্সের মধ্যে একটা অ্যাকমপ্লিশমেন্ট থাকে, একটা একটা দেনা পাওনা থাকে, তার মধ্যে একটা পূর্ণতার একটা বিষয় থাকে, মানে আমাকে এটা ফুলফিল করতে হবে, ফুলফিলমেন্ট থাকে। সেটা কম গুরুত্বপূর্ণ বলছি না, সেটাও একটা দিক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা দিকের প্রতি আমার দৃষ্টি পড়ছে, যে দিকটাকে আমি এক্সপ্লোর করেছি, নির্জ্ঞানে করেছি, অর্থাৎ আমি জেনে করি, কিন্তু আমি করেছি। এবার কাজ হচ্ছে আমার যে সেইটাকে সুসংবদ্ধ ওয়েতে একটা তাত্ত্বিক নির্মাণ করা, যে নির্মাণ ধরে আমি ওইটাকে, ওই প্রসেসটাকে আগামী দিনে আমার থিয়েটার বলবো। সেই প্রসেসটার মধ্যে আমরা কি কি করেছি এবং তার মধ্যে আরো কি কি সংযুক্ত হতে পারত, কি কি জিনিস আমাদের প্রাচীন সাহিত্যগুলো, শাস্ত্রগুলোর মধ্যে রয়েছে, প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে রয়েছে, এবং তার মধ্যে কি ধরনের এই শারীরিক, মানসিক, সামাজিক কল্যাণবোধকে জাগানোর চেষ্টা রয়েছে, সেগুলোকে আমাদের ধরে ধরে বুঝতে হবে। এইটি আমার কাজের নতুন পথ, এবং এইটিকেই আমি নাম দিতে চাই ড্রা মেডিটেশন, অর্থাৎ ড্রামাটিক মেডিটেশন। মেডিটেশন মানে অনেকে যোগা বোঝেন, বজ্রাসন, শীর্ষাসন, না, মেডিটেশন মানে যোগা নয়। কারণ যোগার কি কার্যকারিতা আছে আমি জানি না, মানে সেটা তর্ক সাপেক্ষ, কিন্তু মেডিটেশনের একটা মানে হচ্ছে একটা ডিসকোর্স, একটা চিন্তন, একটা ধ্যান। কোনো সোকল্ড কোট আনকোট সনাতন ধর্মীয় ধ্যানের কথা আমি বলছি। আমরা যখন একটা কাজ করি, আমরা যখন একটা নাটকে চরিত্রায়ন করি একটা চরিত্রের, তখন কিন্তু আমরা সেটা ধ্যান করি। মানে শুধুমাত্র তার জামাটা পরি না, শুধুমাত্র তার চশমাটা পরি না, শুধুমাত্র তার অলঙ্কার গুচ্ছ নিয়ে বা মেকআপ করলাম তাতে হলো না, আমাকে একটা সোল একটা প্রস্তুত করতে হয়, তার একটা আত্মিক কাঠামো। সেই কাঠামোটা তৈরি করার জন্যে আমাকে কিন্তু সাধনা করতে হয়, মানে সেইটা একটা ধ্যান, সেটা একটা চিন্তন, সেইটা একটা ডিসকোর্স, যেটা আমার সঙ্গে ক্যারেক্টারের, আমার সঙ্গে ডিরেক্টরের, আমার সঙ্গে রাইটারের, আমার সঙ্গে সোশ্যাল পরিস্থিতি, পরিকাঠামো, তার সঙ্গে সোশিও ইকোনমি, তার সঙ্গে পলিটিক্যাল ইকোনমি, তার সঙ্গে ডায়ালেকটিক্স, সায়েন্স, তার সঙ্গে ইতিহাস, তার সঙ্গে ভূগোল, এই সমস্ত কিছুর একটা ডিসকোর্স তৈরি হয়। সেই বড়, এই ডিসকোর্স যত বেশি বড়, বৃহৎ এবং গভীর হবে, সেই চরিত্র তত বেশি পরিস্ফুট হবে, তত বেশি সাবলীল হবে, প্রকাশমান হবে, তার দীপ্তি। এই সত্য তো আমরা সকলেই জানি, যারা আমরা থিয়েটার করি বা অভিনয় করি। আমরা রোজ রোজ একটা নির্দিষ্ট চরিত্রায়ন করতে গিয়ে প্রত্যেক দিন কিন্তু আমরা একই ইমোশন টাচ করতে পারি না। তার মানে যখন আমি মঞ্চে থাকি তখনও শুরু থেকে বেরোনো অবধি প্রতিটি সিনের অনুসিন, অর্থাৎ ফ্রেঞ্চ সিন যাকে বলে, এবং তারও অনুভাগ যেটা ডায়ালগ, তারও অনুভাগ যেটা আমার শব্দ, যেটা নিয়ে ডায়ালগ গঠিত হচ্ছে, তারও অনুভাগ যে শব্দহীন, যেখানে আমি শুধুমাত্র এক্সপ্রেশন দিচ্ছি, যেখানে আমি শুধুমাত্র রিয়াকশন দিচ্ছি, এই সমস্ত ইউনিটগুলো কিন্তু একটা আত্মিক কাঠামোর মধ্যে দাঁড় করাতে হয়। সেটা কিন্তু একটা চিন্তন। তাহলে ড্রামাটিক মেডিটেশন বলতে নাট্যিক চিন্তন। তার মানে নাটককে আজ পর্যন্ত যেভাবে ব্যবহার করা হয়েছে, আমি বলছি না যে মনোসমীক্ষণে নাটককে আজ ব্যবহার করে, বহুকাল আগে থেকে ব্যবহার করেছে। জেকব মোরেনো শুরু করেছিলেন সাইকো ড্রামা, তারপরে বহু কাজ হয়েছে, এখন বাংলাদেশেও কিছু কাজ হচ্ছে, ভারতবর্ষেও কিছু কাজ হচ্ছে দেখলাম, কিন্তু সাইকো ড্রামা কথা আমি বলছি, কারণ সাইকো ড্রামাতে আবার ওইটাকে অস্বীকার করা হয়, মানে শিল্পনিষ্ঠাটা, সেখানে ট্রিটমেন্টটা জরুরি হয়ে দাঁড়ায়।
সেখানে ওই সাইকো অ্যানালিসিসটা জরুরি হয়ে যায়, কিন্তু আমার কাছে দুটোই জরুরি। সেই জন্য এটাকে আমি সাইকো ড্রামা বলবো না, আমি বলবো ড্রামাটিক মেডিটেশন, অর্থাৎ ড্রা মেডিটেশন। তার কারণ আমাদের যদি সেই সংজ্ঞাকে মেনে নিতে হয়, এবং আমরা আমাদের আধুনিক বিজ্ঞান যদি বলে যে আমাদের মধ্যে সিঙ্গুলারিটি এবং ইউনিভার্সালিটি আছে, এবং সেই দুটোকে সংযোগ করা, অর্থাৎ রবীন্দ্রনাথ যে বলেছেন ছোট এবং বড় এই দুয়ের মিথস্ক্রিয়া, এই দুয়ের একটা সমন্বয়, সেইটিই যদি জীবন চর্যা হয়ে দাঁড়ায়, তাহলে সেখানে ড্রামার মূল্য অসীম। এবং সেই অসীমত্বের আভাস আমাদের পূর্বপুরুষরা পেয়েছেন। আমাদের এখানে রস নিষ্পত্তির নাম দেওয়া হয়েছে, গ্রিসে ক্যাথারসিস নাম দেওয়া হয়েছে, কিন্তু সেটা গ্রিসে বা আমাদের এখানে সেটা তার একটা গণ্ডি ছিল তার সভ্যতা অনুযায়ী। কিন্তু আমরা যখন আরও বেশি বিকাশমান অবস্থার মধ্যে যাচ্ছি, যখন কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলছে যে আদতে এই বিশ্ব এরকম প্রবাহিত প্রসারমান এবং এই অসীম বিশ্ব ক্রমাগতভাবে বেড়ে চলেছে, এবং এই কণা সেও একটা অসীমত্ব প্রাপ্ত হয়েছে তার যাতায়াতে। মানে আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত প্রমাণে যা পাওয়া যাচ্ছে যে এই কণা আসলে অসীম ক্ষেত্রে বিচরণ করছে। তাহলে এর অংশবিশেষে একটি মানুষ এবং তার মানবিকায়নও অসীম হতে বাধ্য। তার মানে এই মানুষের সৃষ্ট, মানুষের কল্যাণার্থে যে ড্রামা বা নাট্যশিল্প সে তৈরি করেছিল, তার একটা গঠন কাঠামো সে রচনা করেছিল, তার গুরুত্ব কম নয়। এইটি প্রথম আমার প্রস্তাবনা। এরপর ধীরে ধীরে আমি আরও প্রস্তাবনায় আসব, 1, 2, 3, 4 করে, এক ধরনের ইস্তেহার যাকে বলে। সেই রকমভাবে ড্রা মেডিটেশন কি আমার ধারণায়, আমি আমার গবেষণার কথা বলছি এবং আমি আমার প্রসেসের কথাই বলছি। আমি যখন কাজ করাই, আমি যে প্রসেস ফলো করি এবং আমি সেই প্রসেসগুলোকে যেভাবে আগামী দিনে আমি এক্সপ্লোর করব, সেটা মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণবোধকে জাগরণ করার জন্য, আনন্দ ব্রহ্মেতি ব্যজনাথের জন্য, সেই প্রসেসটার কথাই বলছি। এর সঙ্গে অন্য কারোর কোনো প্রসেসের কোনো সম্পর্ক নেই। তারা আমার সঙ্গে দ্বিমত হতে পারেন, তারা তাদের মার্গে চলবেন, কিন্তু আমি মনে করছি এই সময় দাঁড়িয়ে, এই সার্বিক রোগাক্রান্ত একটা পৃথিবীতে দাঁড়িয়ে আমার কাছে আমার অনুসন্ধান এই সিদ্ধান্তেই পৌঁছে দিচ্ছে, উপনীত করছে যে ড্রা মেডিটেশন বা ড্রামাটিক মেডিটেশন গুরুত্বপূর্ণ, এবং কিভাবে এর কার্যকারিতা হবে, তত্ত্ববদ্ধ হবে, সেইটি এখন আমার গবেষণার লক্ষ্য। এই কাজটি এখন আমার প্রধান কাজ। ধন্যবাদ। এ বিষয়ে বাকি এবং পরবর্তী যা কর্মসূচি, যা ভাবনা চিন্তা, যা দর্শন, তার জন্য পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। আমরা নিশ্চয়ই একটা নির্দিষ্ট মতে পৌঁছতে পারবো বলে বোধ করছি। সেই রিসার্চ, সেই কাজকর্ম সেই চলছে। ভালো থাকুন এবং নাটকের এই উপযোগিতার দিকটা ভেবে দেখুন। ধন্যবাদ।